শতাধিক কোটি টাকার কারসাজি চট্টগ্রামে চিহ্নিত 15 প্রতিষ্ঠান। 10টি প্রতিষ্ঠান অনিয়মের সাথে জড়িত এটা আমরা দেখতে পেয়েছি। অনলাইনের 5টা ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডারের সংকটে তারা জড়িত। যদি কোনো কারণে আপনার ইমপিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। দেশে করোনায় নতুন শনাক্ত ৩২40 জন, আরও 37 জনের মৃত্যু। 24 ঘন্টায় শনাক্তের হার 23.09%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.131%। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মাশরাফি। করোনা শুরু থেকে মানুষকে সহায়তা করার জন্য 24 ঘন্টা কাজ করেছে। সবার দোয়া ওর প্রতি আছে, ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এমপি পাপুলকে নিয়ে কুয়েতে তোলপাড় হলেও তথ্যের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সরকার। দূতাবাস কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার রাষ্ট্রদূতের। কিন্তু মদটা কি আমার কাছে বৈধ মনে হচ্ছে? আমি যেটা খাই কেন বৈধ? কোন মদটা খান আপনি? আপনি যেটা বানাইতে পারেন। কোন জায়গা দোকানের ঠিকানাটা বলবেন? রাজধানীর লকডাউনে থাকা এলাকাবাসীর বিব্রতকর আবদার থামছেই না। মেটাতে গিয়ে অসহায় স্বেচ্ছাসেবকরা, সচেতনতার তাগিদ। বিদ্যুৎ তো কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। 3 মাসের কোনো জরিমানা লাগবে না, বিল দেওয়া যাবে। উনি বলে যে আমাদের কিছু করার নাই, জরিমানা সহই দিতে হবে। করোনা দুর্যোগে গ্রাহকের ঘাড়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা। সরকারি নির্দেশনা না মেনে বিলম্ব মাশুল আদায়, জানে না মন্ত্রণালয়। অক্সিজেন সিলিন্ডার কারসাজির মাধ্যমে গেল 3 মাসে 100 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। কৃত্রিম সংকট সৃষ্টির পাশাপাশি মেডিকেলের বদলে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার বেচারও অভিযোগ উঠেছে। চট্টগ্রামে এমন 15টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও সাধারণ মানের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে 8 থেকে 10,000 টাকায়। কিন্তু মার্চের শুরুতে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শুরু হয় অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের কারসাজি। মে এবং জুন মাসে সেটা মারাত্মক আকার ধারণ করে। অক্সিজেন সিলিন্ডারের দাম পৌঁছায় 35,000 টাকায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে অক্সিজেন সিলিন্ডার ব্যবসায় সম্পৃক্ত 40টি প্রতিষ্ঠানের মধ্যে 10টি সরাসরি কারসাজির সাথে জড়িত। 10টি প্রতিষ্ঠান তারা অনিয়মের সাথে জড়িত এটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অনলাইনের 5টা ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডারের সংকটে তারা জড়িত। কয়েকদিন ধরে অক্সিজেন সিলিন্ডারের দোকানগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অক্সিজেন ব্যবসায়ীদের অন্তত 9 ধরনের অনিয়ম শনাক্ত করেছেন তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তালিকাটি দিয়েছি। পরবর্তী যে আইনি পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা হবে। অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, মেডিকেল গ্রেডের অক্সিজেনের সংকটের কারণে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার দিতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, যার কারণে মানুষ ইন্ডাস্ট্রিয়ালের উপর নির্ভর। ইন্ডাস্ট্রিয়াল চালানোর পরে মানুষ সুস্থতা ভোগ করতেছে। তবে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের শিল্প কারখানার অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসকদের। যদি কোনো কারণে আপনার ইমপিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। নগরীতে চাহিদার 1/4 অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে পারছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ, যার সংখ্যা প্রতিদিন মাত্র 350। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত করছে। আর অক্সিজেন সংকটের এটিও একটি অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 37 জনের প্রাণহানি হয়েছে। 14,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3,240 জন। শনিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। এ সময় জানানো হয়, শতাংশের হিসেবে শনাক্তের হার 23.09%। দেশে করোনা সংক্রমণ চূড়ায় পৌঁছেছে নাকি ভয়াবহতম সময়ের অপেক্ষা এখনও বাকি, মেলেনি তার সুনির্দিষ্ট কোনো পথরেখা। সংক্রমণের ব্যাপকতার পাশাপাশি ক্রমেই বাড়ছে কোভিড-19 প্রাণহানির সংখ্যা।
শনিবার করোনা সংক্রান্ত তথ্য নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় নতুন করে ৩,০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুপাতে বেড়েছে শনাক্তের হারও। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৪০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,০৮,৭৭৫ জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.09%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন ১,০৪৮ জন, শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.44%। গেল 24 ঘন্টায় করোনায় ৩৭ জনের মারা যাওয়ার তথ্য দেয়া হলেও বয়সভিত্তিক বিভাজন সহ বিশ্লেষণ জানানো হয়নি বুলেটিনে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যু ১,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.31%। সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে নিজেদের সুরক্ষিত রাখার পুরনো সতর্কবার্তা ছাড়া নতুন কোনো নির্দেশনা ছিল না অধিদপ্তরের বুলেটিনে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সারা বিশ্বে করোনা আক্রান্ত এমন ২১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমে জানিয়ে দিব গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। যদি ২৪ ঘন্টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে ১৪,০৩১টি এবং এ থেকে আক্রান্ত হয়েছেন ৩,২৪০ জন এবং আজও মৃতের খাতায় যোগ হয়েছে ৩৭ জনের নাম এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৪২৫ জন। আমরা দেখতে পাচ্ছি যে হারে মৃত্যুবরণ করছেন সে হারে কিন্তু তার থেকে আরো বেশি মানুষ কিন্তু সুস্থ হয়েছেন আজও ১,০৪৮ জন। আমরা চলে যাব গত 7 দিনে সংক্রমণের হারের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে 14 জন শুরু হয়েছিল ২১.৬৫% দিয়ে, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হারটা কিন্তু বাড়তির দিকে। যদি বাংলাদেশের সংক্রমণের চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে ৮ মার্চ 3 জন দিয়ে শুরু হয়েছিল, সেটি কিন্তু সময়ের ব্যবধানে বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি আজকে 20 জুন 1 লাখের ওপরে চলে গিয়েছে। মৃতের চিত্রের দিকে যদি তাকাই তাহলে প্রথম মৃত্যুবরণ করেছিলেন একজন 18 মার্চ এবং তার 1 মাস পরে 18 এপ্রিল 84 জন। 18 এপ্রিল থেকে 1 মাস লেগেছিল 349 জন হতে এবং আজকে 20 জুন 1425 জন মৃত্যুবরণ করেছেন। বারবার কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশিত স্বাস্থ্যবিধি সেটি আসলে মানার জন্য বলা হচ্ছে। যদি আমরা এই স্বাস্থ্যবিধি না মানি তাহলে কিন্তু আমার জন্য, আমার পরিবার তথা সমাজ, পুরো রাষ্ট্রই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি। সার্বিকভাবে তার পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি। মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছে, এখানে যে একজন খেলোয়াড় থাকবে না এর গ্যারান্টি কি আপনি আমি দিতে পারবো? তো এখানে ক্রিকেটের থেকে জীবন অনেক বেশি আগে। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ক্রিকেট একেবারে অপশনাল একটা ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে কদিন আগেও প্রশ্ন করা হলে সময় সংবাদে মাশরাফি বলেছিলেন এমনটাই, ক্রিকেট নয় জীবনটাই আগে। অন্যের জন্য ভাববার এই মানুষটা গেল 2 দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন। একসময় শরীরের তাপমাত্রা 101-এ গিয়ে ঠেকেছিল। সন্দেহের দানা বাসা বেঁধেছিল ক্যাপ্টেনের মনে। তাই শুক্রবার করোনা ও ডেঙ্গু দুটি পরীক্ষায় করিয়েছেন। তবে তার মনে দানা বেঁধেছিল যে সন্দেহ, পরে সেটি ঠিক হয়। নিজেই তার ভেরিফাইড ফেসবুকে নিশ্চিত করেন। 3টের দিকে রিপোর্ট হয়েছে, আপনার পজিটিভ যোগাযোগ রাখতেছি, ঠিক আছে। যদি কখনো হয় তখন সেই জায়গা ভর্তি করানোর জন্য সেই সব প্রক্রিয়া কাজ করতেছি। কেবলই তো হয়েছে এই, আর বাসায় যে সমস্ত ট্রিটমেন্ট নিয়ম আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই নিয়মগুলো মানে চলতেছে। এদিকে মাশরাফির এমন খবরে মর্মাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা আমাদের খুবই একটা প্রিয় প্লেয়ার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট করেছে। তো ওর সাথে শুধু আমি না, এবং আমার সাথে ক্রিকেট বোর্ডও আছে। ইনশাআল্লাহ ও যদি কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা কিন্তু। দেশে প্লাজমা থেরাপিকে ঘিরে গড়ে উঠতে শুরু করেছে প্রতারণার বলয়। প্লাজমা দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছেন অনেকেই। এদিকে এখনো গবেষণার পর্যায়ে থাকা এই থেরাপির প্রয়োগ নিয়ে
সতর্ক হওয়ার তাগিদ করোনা মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকের ক্ষেত্রে আশা জাগিয়েছে প্লাজমা থেরাপি। সংক্রমণ থেকে সেরে ওঠার 14 দিন পর সুস্থ হওয়া ব্যক্তির রক্তরস করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির দেহে প্রয়োগ করার এই পদ্ধতিতে মিলেছে রোগ মুক্তিতে বেশ ইতিবাচক ফলও। অনেকেই তাই মানবিক সহায়তায় হাত বাড়াচ্ছেন অন্যের দিকে, কেউ কেউ গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী প্লাজমা ডোনেশন প্ল্যাটফর্ম। এমন অবস্থার মধ্যে মুদ্রার উল্টো পিঠও কম নয়, প্লাজমা সহায়তা পেতে গিয়ে অনেককে হতে হচ্ছে প্রতারণার শিকারও। আমার ভাইয়ের প্লাজমা দরকার হয়েছিল, একজন বললেন যে উনি প্লাজমা দিতে ইচ্ছুক, উনি করোনা থেকে সুস্থ হয়েছেন, তো তিনি বিকাশে 2000 টাকা নিয়েছেন, কিন্তু উনি আর ফোন ধরেননি। তারপর আরেকজন ধানমন্ডি থেকেও এরকম 2000 টাকা নিয়ে আর ফোন ধরেনি। যাতায়াত ভাড়া বা মোবাইল রিচার্জ বা এসবের নাম করে বেশ অনেক টাকা হাতিয়ে গেছে। তবে এখনই প্লাজমা থেরাপির গড়পড়তা প্রয়োগে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সতর্ক করছেন ক্লিনিক্যাল ট্রায়ালের আগে এর ব্যাপক ব্যবহার নিয়েও। রেগুলার যে একটা মেথড ফলো করবে তা কিন্তু করা হচ্ছে না। টেকনিক্যাল কমিটি থেকে যে প্রোটোকলটা ট্রায়াল চলছে, ট্রায়ালটা শেষ হয়নি এখন। ট্রায়ালটা শেষ হলে কিন্তু একটা সুপারিশ চলে যাবে যে এইভাবে করো। বিশ্বের অনেক দেশই প্লাজমা থেরাপির প্রয়োগ হলেও এখনো কোনো নীতিমালা তৈরি করেনি স্বাস্থ্য অধিদপ্তর। যখন এটা একটা স্টাবলিশ চিকিৎসা পদ্ধতি একটা স্টাবলিশ হবে, তখনই এটার গাইডলাইন দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এটাকে কোনো চিকিৎসা পদ্ধতি এভাবে বলে নাই, এখানে এটা এখনো গবেষণা পর্যায়েই আছে। বিশেষজ্ঞরা বলছেন প্লাজমা দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে সে ব্যক্তির শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট, ভাড়া 3-4 গুণ বেশি রাখার অভিযোগ। ফ্লাইট কম হওয়ায় ভোগান্তি, দাবি এয়ারলাইন্সের। কুয়েতের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল গ্রেফতারের 2 সপ্তাহ পরও কোনো তথ্য নেই বাংলাদেশ সরকারের হাতে। আনুষ্ঠানিক কোনো নথি না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে পাপুলের অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ফেঁসে যেতে পারেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কেউ কেউ। তবে অভিযোগ অস্বীকার করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এহসান জুয়েলের রিপোর্ট। অভিযোগ দীর্ঘদিনের, ছিল পর্যাপ্ত তথ্য প্রমাণের অপেক্ষা। অবশেষে গত 6 জুন কুয়েতের আল মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুল। এরপর তদন্তে উঠে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। 5টি অভিযোগে পাপুলের বিরুদ্ধে চলছে তদন্ত। উঠে এসেছে দেশটির সরকারের সাথে তার 34টি চুক্তির কথা। কুয়েতে তার 4টি প্রতিষ্ঠানে কাজ করেন 9000 কর্মচারী। পাপুলের সাথে ঘনিষ্ঠতার তথ্যের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা, একজন কর্নেল ও এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ আছে ইউরোপ ও গালফ ব্যাংকে ব্যাপক অর্থ পাচারের। কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ব্যাপারেও প্রশ্ন অনেক। আমাদের কাছে কোনো তথ্য নাই, আর তাছাড়া গভর্নমেন্ট আমাদের কিছু জানাইতেছে না। কর্মচারী এগুলি পুরো সত্যতা, বুঝলেন না? এগুলি ঘটার কথা, বাতাসের কথা। কিসের তদন্ত হবে? আর বাতাসের কথা থেকে তদন্ত হয়? কুয়েতে ব্যবস্থা নেওয়া হলেও দেশে নেই দৃশ্যমান তৎপরতা। পাপুলের স্ত্রী, কন্যা, শালিকার সম্পদের হিসাব চেয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তবে কুয়েত থেকে কোনো তথ্য না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ওরা কিছু বলেও না, উত্তরও দেয় না। তথ্য না পেলে আমি কি করব বলেন? সরকারিভাবে সাথে জানাতে হবে যে এই অপরাধ করেছেন উনি। না জানলে আমরা কেমনে আপনার অ্যাকশন নেই? আমরা আবার সেইগুলো ভেরিফাই করব, পর্যবেক্ষণ করব, ইনভেস্টিগেট করব। পাপুল বাংলাদেশে একজন সম্মানিত সংসদ সদস্য এবং বিমান চলাচল বন্ধ থাকায় পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই। এই দুটি বিষয় সামনে রেখে তার আইনজীবী জামিন আবেদন করলেও তা না। করোনা ভাইরাসের কারণে বিলম্ব মাসুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। সঙ্গে লাগাম ছাড়া ভুতুড়ে বিলের বোঝা। বিতরণ সংস্থা ডিবিডিসি বলছে জরিমানার টাকা পরে সমন্বয় করা হবে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে জরিমানা নিলেও এ ব্যাপারে এখনো ধোঁয়াশায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মোশাহিদ রানীর রিপোর্ট। সরকার ডিক্লারেশন দিল যে 3 মাসের কোনো জরিমানা লাগবে না, 30 জুনের ভিতরে বিল দেওয়া যাবে। এখন আমি বলছি, উনি বলে যে আমাদের কিছু করার নাই, আমার এখানে দিতে হইলে
জরিমানা সহই দিতে হবে। বিল গেলে আপনার আসতেছে আপনার 4,000 5,000 টাকা। 6টা বাড়াইতে ছিল না, বিদ্যুৎও কোনো খরচ হয়েছে না, বিল তো হাজার হাজার টাকা আসছে। একদিকে কোভিড-19-এর প্রাদুর্ভাব, অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা। পরিস্থিতি মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 3 মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেওয়া বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এমন মানবিক ঘোষণার বিপরীতে বকেয়া মাসের বিল 10 থেকে 12 গুণ পর্যন্ত বেশি আসার পাশাপাশি এখনই আদায় করা হচ্ছে জরিমানা। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, কোথাও জরিমানা আদায় করা হলে সেটা সমন্বয় করা হবে। জরিমানা যদি করে থাকে সেটা আমরা স্ক্রুটিনি করবো, এটা আমরা সমন্বয় করবো, ওটা করবো, এটা হওয়ার কথা নয়। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিতরণ সংস্থাগুলোকে বাড়তি বিলের ব্যাপারে এর আগে সতর্ক করা হলেও জরিমানা আদায়ের ব্যাপারে এখনো মন্ত্রণালয়কে কিছুই জানায়নি সংস্থাগুলো। মন্ত্রণালয়ের সাথে এখন আলোচনা হয় নাই, কারণ মন্ত্রণালয় আলোচনা করলে তো আমি জানতাম। মিটার রিডিং একরকম আর বিলের কাগজে টাকার অঙ্কটা অনেক গুণ বেশি। করোনাকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রাহকদের কাছ থেকে ভুতুরে বিল আদায়ের পাশাপাশি জরিমানা আদায়টা যেন গলায় কাটা হয়ে দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি না গিয়ে বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে লকডাউনে থাকা এলাকায় প্রতিনিয়তই বিব্রতকর আবদারের মুখোমুখি হতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। হটলাইনে ফোন করে একজন মাদকদ্রব্য চাইলেন। স্বেচ্ছাসেবকদের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদের রিপোর্ট। আমার কাছে বৈধ মনে হচ্ছে। আপনি কোন মদটা খান? আপনি কোন জায়গা দোকানের ঠিকানাটা বলবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, আপনার কোনো উপকার করা যায় কিনা। এলাকা ভিত্তিক লকডাউনে থাকা পূর্ব রাজাবাজার এলাকার এক বাসিন্দা টেলিফোনে এভাবেই জানাচ্ছিলেন নিজের এই অযাচিত চাহিদার কথা। প্রতিদিনই এমন শতেক ফরমায়েশের মুখোমুখি হচ্ছেন স্বেচ্ছাসেবীরা। রাত প্রায় 12টা 50 বাজে, তখন আমাদের নাকি ইমার্জেন্সি, এখন 2টা ডাব প্রয়োজন। আপনি কি আসলে অসুস্থ কিনা বা আপনার মেডিকেল প্রেসক্রিপ্ট কিনা? প্রায় 1টার দিকে আমাদের হটলাইন থেকে যখন ওনাকে ফোন দেওয়া হয়েছে, তখন উনি বলতেছে যে আমার যা ড্রাপ প্রয়োজন ছিল, অসুস্থ ছিল, সে চলে গেছে। ফোন দিয়ে বলো স্যালাইন লাগে, আনার পর উনি বলতেছে যে উনি আমাদের এলাকার বাইরে থাকে। এটা হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করা। পূর্ব রাজাবাজার এলাকার লকডাউনে আটকে পড়া মানুষদের আবদার মেটাতে বিভিন্ন সময়ে এসব স্বেচ্ছাসেবকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এ ধরনের আবদার প্রশ্নবিদ্ধ করছে লকডাউনে থাকা এলাকায় স্বেচ্ছাশ্রম দিতে আসা বাপ্পির মতো 80 জন মানুষের উদ্যোগকে। সাধারণত কোনো ধরনের পেশেন্টের মেডিসিন লাগবে, এটা কন্ট্রোল রুমে শোনা মাত্রই আমরা যত দ্রুত সম্ভব এনে দিই। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবকদের, সমন্বয়কদের। আমরা তাদের কোনো চাহিদাকে অযৌক্তিক বলবো না। আপনার কাছে যে প্রয়োজনটা আপনি একটু চিন্তা করেন, ওইটা ছাড়া আপনার জীবনটা এখন চলবে কিনা, আর একজনের জীবন যেখানে সংকটমূর্ণ আছে সেইখানটা আপনি একটু চিন্তা করে আমাদেরকে সেই সুযোগটা দেন। করোনা সংক্রমণ রোধে গত 10 জুন থেকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক রুটে শুধু কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। যাত্রীদের অভিযোগ, জুলাই পর্যন্ত বেশিরভাগ টিকিট বিক্রি দেখিয়ে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সটি। এতে বিপদে পড়েছেন ইউরোপ আমেরিকাগামী হাজার হাজার প্রবাসী ও শিক্ষার্থীরা। যদিও এয়ারলাইন্সটির দাবি, ফ্লাইট কম হওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। করোনা মহামারীর কারণে প্রায় 3 মাস বন্ধের পর 16 জুন থেকে সীমিত পরিসরে বাংলাদেশ বিমানকে লন্ডনে একটি ও কাতার এয়ারওয়েজকে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হলেও টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের। টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে না পেরে ফ্লাইট চালুর 3 দিনের মাথায় ঢাকা অফিস বন্ধ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্সগুলো সংকটের সুযোগ নিচ্ছে। নিয়মিত ফ্লাইটে বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললেও দাম চড়া। কোনোভাবেই আমরা কাতারের টিকিট পাচ্ছি না। কাতার এয়ারওয়েজ আসলে সবগুলো টিকিটই বুক দেখাচ্ছে, তা প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকার উপরে দেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা জানি না কি হতে যাচ্ছে, বা আমরা আদৌ আমাদের মাস্টার্সটা আমি নিজে কন্টিনিউ করতে পারবো কি। সব এয়ারলাইন্সের চেষ্টা করেও টিকিট ওকে করতে পারছে না। জার্মানিতে আমার কাজের খুব অসুবিধা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায় সহ অন্যান্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ। পাচ্ছে না কথাটা ঠিক না, অনেকটা সবাই তো যেভাবে একসাথে যদি ট্রাই করে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের তো আগে সপ্তাহে 21টা ফ্লাইট ছিল, তার মানে যদি 1000 জন করে আমাদের প্যাসেঞ্জার ক্যারি করার সামর্থ্য ছিল,
এখন আমরা এক সপ্তাহে 1000 জন নিতে পারছি। আমাদের আবেদন জানিয়েছি সিভিল এভিয়েশনের কাছে যে আমাদের ফ্লাইটটা বাড়ানোর জন্য। এদিকে ট্রাভেল এজেন্টরা বলছে আরও এয়ারলাইন্সকে ফ্লাইট চালুর অনুমোদন দিলে এই সংকট হতো না। যেসব এয়ারলাইন্স আগ্রহী আছেন ফ্লাইট অপারেশন করতে চাচ্ছেন তাদের সবাইকে আমার মনে করি পারমিশন দিয়ে দেওয়া উচিত। 21 জুন থেকে এমিরেটস ও পর্যায়ক্রমে আরো কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়ার কথা জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ভাড়া নিয়ে কিছু করার নেই বলেও দাবি করেন তিনি। সংখ্যা আমরা বেশি বাড়াতে পারছি না আপাতত, আকাশপথে চলাচলটা যাতে নিরাপদ হয়। আমরা চেয়েছিলাম অন্যান্য এয়ারলাইন্সগুলো দিতে, বাট ওই সময়ে যখন আমরা 11 তারিখে ডিসিশনটা নিলাম তখন কাতার এয়ারলাইন্স ছাড়া আর কোনো অপশন ছিল না। আইআটা যে রেগুলেশন আছে এতে আমরা রেগুলেটর হিসেবে কখনো এই ভাড়ার ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। 21 মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত 3 মাসে দেশে ফিরেন প্রায় 7.5 লাখ যাত্রী। পরে চার্টার ফ্লাইটে 17,000 যাত্রী বাংলাদেশ ছেড়ে গেলেও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ও বিদেশ পড়ুয়ারা ফিরতে পারেননি। এখনো বেশিরভাগ দেশ বাংলাদেশি যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মায়ের কবরে সমাহিত হলেন ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। এর আগে সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। করোনা সংক্রমিত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কামাল লোহানী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৌরবোজ্জ্বল একটা অধ্যায়ের পরিসমাপ্তি। সকাল 10টা রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চলে যান আবু নাঈম মোহাম্মদ মুস্তফা কামাল লোহানী। কামাল লোহানী হয়েই ছিলেন বাঙালির একান্ত আপনজন হয়ে। দেশের সব অর্জনে যিনি থাকবেন অনন্তকাল। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার সব ক্ষেত্রে ছিল যার দৃপ্ত পদচিহ্ন। বয়স হয়েছিল 86 বছর। বেশ কয়েক মাস ধরে শারীরিক অবস্থা ভালো ছিল না তার। শেষ 17 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে। করা হয় করোনার পরীক্ষা। শুক্রবার তার করোনা টেস্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকেলেই তাকে নিয়ে আসা হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই শনিবার সকাল 10টায় মৃত্যুবরণ করেন কামাল লোহানী। ভেন্টিলেশন দেওয়া ছিল, লাইফ সাপোর্টে ছিল, কিন্তু ওনার ব্লাড প্রেশার এত কমে গেছে যে ব্লাড প্রেশার আর উঠে নাই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাকে সমাহিত করার কথা জানিয়েছেন স্বজনেরা। আমরা ওনাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আমাদের পারিবারিক অবস্থানে আমার মার কবরেই ওনাকে আমরা সমাহিত করব। শোকাবহ সময়ে এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরকম মহান ব্যক্তি তো যুগে যুগে জন্মায় না। কালে ভদ্রে তাদের এই আশা এবং এই অসময়ে চলে যাওয়া জাতির এক ভীষণ ক্ষতি, অপূরণীয় ক্ষতি। বিকেলে তার সাবেক কর্মস্থল উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। ফুলের শ্রদ্ধা জানান তার অনুরাগীরা। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য 2015 সালে 21 পদকে ভূষিত হয়েছিলেন তিনি। সংস্কৃতিজন কামাল লোহানী ছিলেন ক্রান্তির প্রতিষ্ঠাতা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা বিপর্যয়ের মধ্যে উত্তরে এবার বন্যার ভয় দেখাচ্ছে তিস্তা। নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। বিস্তারিত রিপোর্টে। ভারী বর্ষণে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে বন্যার আশঙ্কায় আতঙ্কও যেন বাড়ছে তিস্তা পাড়ের জনপদে। তীব্র গরমে হিমালয়ের বরফ গলতে শুরু করলেও পাহাড়ি ঢল আসেনি এখনো। তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের দুয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি হচ্ছে প্রচুর, এটাতে আমাদের রেড অ্যালার্ট জারি করছে। মানে আমার স্থাপনা যেটা মেইন সমস্যা, বাঁধ এবার এখনো পর্যন্ত আমাদের কানে আসেনি। গতবারে যেটা ভাঙছিল সেটারও কাজ হয়নি ওইভাবে, এবারও আবার বেশি করে ভাঙতেছে। আমাদের যদি এটা ভাঙন রোকা না যায় তাহলে যে কোনো সময় রংপুর লালমনিরহাট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। একের পর এক দুর্যোগে দিশেহারা উত্তরের মানুষ। এর সঙ্গে নতুন করে যোগ হলো বন্যা ও তিস্তার ভাঙন আতঙ্ক। সবচেয়ে ঝুঁকিতে আশ্রয় প্রকল্পে মাথা গোঁজা রংপুরের গঙ্গাচড়ার পরিবারগুলো। হঠাৎ করে কালকে পানি এসছে, আমরা ওখানে থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে। ফসল ভুট্টা যে আবাদি জমিগুলো আছে, এখানে আবাদি জমিও ঠিক মতন তুলতে পারেনি পানির কারণে। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে দ্রুত। এতে চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।